আমরা দেখেছি একটা গাড়ি চড়ে নিলে সেই শ্রমিকরা কোনো অবস্থাতেই সেটার জন্য দায়ী না, অথচ সেই শ্রমিককে ধরে নিয়ে মশার কামড় খাওয়াইছে, পিসমোড়া বান দিয়ে তার পরিবারের সদস্যদেরকে সেখানে এনে তাদের কাছ থেকে জরিমানা নিয়ে তাদেরকে মারপিট করে তারপরে এই মেট্রো মালিকরা এই ঢাকা শহরে ইতিহাস সৃষ্টি করেছে। আমরা শ্রমিক সংগঠন এই মালিকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আজকে হয়তো একটা স্থিতি অবস্থায় এনেছি, কিন্তু তারা তাদের শোষণ বাদ দেয় না। নতুন কৌশলে তারা বারবার শোষণ করছে। এই চালকদের শোষণ নির্যাতনের কারণেই আজকে একটা শ্রমিক তার পাওনা না পাওয়ার কারণেই, সংসার চালাতে না পারার কারণেই মায়ের সোনা গয়না বিক্রি করে, বউয়ের সোনা গয়না বিক্রি করে, ধার দেনা করে একটি জেলার গাড়ি কম পয়সায় কিনে কোন রকমের বেঁচে থাকার জন্য আজকে সে একটি অবলম্বন তৈরি করেছে। আর সেটা নিয়ে আজকে ছিনিমিনি হচ্ছে। এই ছিনিমিনি আর চলতে দেওয়া যায় না। অতএব সারা ঢাকা শহরের, সারা বাংলা, ঢাকা জেলার যারা গাড়ি আমরা পরিচালনা করি, ঢাকা মহানগরীতে যারা আমরা গাড়ি চালাই, আমরা যারা সরকারের ট্যাক্স ভ্যাট সবকিছু দেই, নিয়মিত গাড়ির সমস্ত কিছু দেনা পরিশোধ করি, মেট্রো মালিকের মতো মেট্রো মালিক যেই গ্যারেজ থেকে কাজ করায় আমিও সেই গ্যারেজ থেকে কাজ করাই। মেট্রো মালিক যেই থেকে দোকান থেকে পাঁচ কিনে আমিও সেই দোকান থেকে পাঁচ কিনি, সে যেই মূল্যে কিনে আমিও সেই মূল্যে কিনি, সব কিছু এক। অথচ আমি ঢাকা মহানগরীতে চলতে পারবো না, আর উনি নাদুস কি যেন একজন আয়া পড়ছে, উনি একটা মাওয়া বেহেশতের মাওয়া, উনি শুধু ঢাকা ব্যবহার করতে পারবে আর আমরা পারবো না। এক দেশে দুই নীতি হতে পারে না। আমাদের জেলার গাড়ি ঢাকাতে চলার জন্য এই যে আমরা এই হাঁটি হাঁটি পা পা করে এই যে তিল করে তাল করতেছি, আমার একার জন্য না, আপনাদের সবার জন্য। এখানে আমাদের যেমন 8টা এই সিএনজি সেক্টরের শ্রমিক সংগঠন আছে, আমাদের পক্ষে 5টা শ্রমিক সংগঠন আছে ইনশাআল্লাহ আমাদের পক্ষে কথা বলে। এতদিন আমাদের পক্ষে কথা বলতো 29, 78, 26, 40, আরো 2-3টা সংগঠন বলতো, ওই নাম্বার জানি না, হয়তো ব্যক্তি হিসাবে ওনার সাথে সম্পর্ক ভালো। এরা আমাদের শুরু থেকেই আমাদের পক্ষে কথা বলছে এবং কি আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কোথায় যাওয়া লাগবে, কোথায় কি করা লাগবে, এদের দিক নির্দেশনায় আমরা এই পর্যন্ত আসতে পারছি। আবার আমরা কেন জেলার গাড়ি বৈধতা যাচ্ছি ঢাকা শহরে 3000, সেটাও তো একটা কারণ। আমাদের 2017 সালে 16টি ইউনিয়ন কেটে 26টি ওয়ার্ডে পরিণত করে মহানগরকে। তাহলে আমাদের কিন্তু এলাকাটা ছোট হয়ে যায়। এলাকাটা ছোট হওয়ার কারণে ওখানে 10-12 হাজার গাড়ি চলাচলের উপযোগী না। আমাদের এমন ভাবে ঘর বন্দি করেছে, মানে ঘরোয়া একটা সিন্ডিকেট করে আমাদের একটা আয়না ঘরে পরিণত করেছে। আয়নাঘরটা কেমন দেখেন, আমাদের জেলার এরিয়ার ভিতরে গাড়ি চালাতে পারছি না। যেমন আমাদের আশুলিয়াও কিন্তু এলাকা কেরানীগঞ্জ এলাকা, একজন চালক বা মালিক বলতে পারবেন যে আশুলিয়া থেকে কেরানীগঞ্জ একটা ট্রিপ নিয়ে যেতে পারবেন মহানগর ছাড়া? ক্ষমতা আছে? তাহলে আমার বসত বাড়ি দিয়েছেন, আমার কাওলা দিয়েছেন, আমার রেস্টি দিয়েছেন, সেই এলাকায় আমি বসবাস করতে পারবো না। আমার এ দেশে আমার নাগরিকত্বের মূল্য নেই, কারণ আমার এলাকা দিয়েছেন আপনি, আমার এলাকায় আমি যেতে পারি না। আমি গাড়িটা যে চালিয়ে যাব সেই এলাকা আমি যেতে পারতেছি না। আমি আশুলিয়া আমার এলাকা, কেরানীগঞ্জ আমার এলাকা, কেরানীগঞ্জ থেকে সাভার যেতে পারি না, সাভার থেকে আশুলিয়া আসতে পারি না। তাহলে কেন আমি এই গাড়িগুলো চালাবো? সেই জন্য আমার এলাকা আমি চালাতে না পারার কারণে আমাকে 2টি মহাসড়কে ডিভাইডেড করেছে, মাঝখানে মহানগর। বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমাদের গাড়িগুলো না চলার কারণে আরো এলাকার ভিতরে নসিমন পরিমন বিভিন্ন ব্যাটারি চালিত গাড়ি চলছে। তাহলে সে জায়গায় গাড়ি চলার উপযোগী না। হয় জেলার গাড়ি বাদ দিয়ে দেন একবারে, আর নাহলে জেলার গাড়ি মহানগরে চলার ব্যবস্থা করে দেন। বিআরটি থেকে পরিষ্কার বলে দিচ্ছে যে আপনারা কোন কোন গাড়ি ঢাকা মহানগরীতে চলার জন্য অনুমতি চাচ্ছেন সেগুলোর আমাদেরকে তালিকা দেন। আমরা যদি সুস্পষ্ট এবং সঠিক তালিকা তাদেরকে দিতে না পারি তাহলে আমি কার কথা বলবো, আমি কার লোক বা কারা আমার লোক আমি কিন্তু চিনতে পারতেছি না। এই জন্যই আমরা যে ফরমের প্রক্রিয়াটা করছি, এখানে পরিষ্কার গাড়ির নাম্বার লেখা থাকবে। এই গাড়ির নাম্বারগুলা মন্ত্রণালয়ে যাবে। এই গাড়িগুলাই একমাত্র ঢাকা মহানগরে চলাচলের জন্য অনুমতি পাবে। আপনারা মনে করেন না যে আমরা পরিশ্রম করে সফলতা নিয়ে আসব,
আর এই 12,000 গাড়ির মালিকরা যারা এখনো কিছু কিছু জেলার গাড়ির মালিক এখনো আমার সামনেও বলে যে এটা তো অবৈধ, এটা নিয়ে কি আন্দোলন করতেছ? বিএনপি জামাত বা এই আওয়ামী লীগ এরা তো আন্দোলন করছে দেশ বাঁচানোর লেগে, বৈধ একটা আন্দোলন, তো তোমাদেরটা তো পুরোপুরি অবৈধ। আমি বললাম আমি আলমগীর, আপনি আমার পরিচিত দেখে আমার সামনে এসে বলতে পারছেন যে এটা অবৈধ। অবৈধ বইলা আমাদের জেলার গাড়ির মালিকের সামনে থেকে যদি কেউ চলে যায় তাহলে মনে করব আপনি ভীতু, আপনার ভিতরে কোনো সাহস নাই। আমার সামনে থেকে অবৈধ বইলা সে কোটিপতি হতে পারে এদেশের, কিন্তু আমার সামনে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। অবৈধ কাকে বলে ওর বোঝাই দিতে হবে। এই একটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওকে আমি যাইতে দেবো না, সে যেই হোক। কারণ অবৈধ আপনারা জানেন যার কোনো ভিত্তি নাই। আরে বাবা, আমি টাকা দিয়ে গাড়ি কিনলাম, বিআরটি থেকে রেজিস্ট্রেশন নিলাম, আমাকে তুমি অবৈধ বইলে আমার সামনে দিয়ে চলে যাবা। ঢাকা মেট্রো গাড়ি রেজিস্ট্রেশন ফি যেই টাকা, ঢাকা থ গাড়ি রেজিস্ট্রেশন ফর একই টাকা। ক্যাশ টোকেন ওরোজা আমারও তা, ওরোজা ফিটনেস আমারও তা ফিটনেস। আমাকে একটা এরিয়া ভাগ করে দিছে সরকার, সে একটা সিন্ডিকেট কইরা, মানে ঢাকা মহানগরীতে 15,000-এর বেশি গাড়ি বাড়ানো যাবে না এই স্লিং পদ্ধতি তৈরি করে আমাকে একটা ম্যাপ তৈরি করছে, যে ম্যাপের ভিতরে আপনি থাকবেন। সেই ম্যাপটা অতিক্রম করার নাম কি অবৈধ? ম্যাপ অতিক্রম করছি, আমি অন্যায় করছি, আমার শাস্তি হবে ওই আইন অনুযায়ী। আমাকে অবৈধ বললেন কেন? এই অপরাধে ওকে ধরে রাখবেন, ধরে বাইন্ধা রাখবেন, তাকে বাইন্ধা আমাদেরকে খবর দিবেন। যে বলবে অবৈধ এই গাড়ি, সাথে সাথে তাকে ধরে বাইন্ধা রেখে আমাদের খবর দিবেন। ওর কাছ থেকে ডিটেলস আমি নিব, কিভাবে বললো সে অবৈধ। আমার গাড়ি যদি অবৈধ হয়, ওর জন্মটাই অবৈধ।